এই শুনছো? দরজায় কেমন যেন শব্দ হচ্ছে। কেউ যেন দরজার কড়া ধরে নাড়াচাড়া করছে। কি গো, শুনতে পাচ্ছ? উফ, কি ঘুম রে বাবা! আরে শুনছো? দেখো না, কে যেন কড়া নাড়ছে গো। আহ আরে চেঁচামেচি করছো কেন? কি হয়েছে? বলছি, দরজায় কে যেন কড়া নাড়ছে। এখন দরজায় কড়া নাড়ছে? কে? তোর শীত পড়েছে, উত্তরে হাওয়া দিচ্ছে, তাতেই হয়তো পুরনো কলকবজা ভাঙা দরজাটা দুলছে আর ওরকম শব্দ হচ্ছে। এরকম অজপাড়া গায়ে মাঝরাতে কেউ কারো দরজায় এসে কড়া নাড়ে না, বুঝলে? রাত বিরেতে কেউ যদি মরেও যায়, তাও বাড়ির লোক মরা আগলে বসে থাকে, তবুও রাতে বাড়ির বাইরে বেরোয় না। কেন বাইরে বেরোয় না কেন? কেন আবার? ভূতের ভয়। হ্যাঁ, এসব গায়েগঞ্জেই তো ভূত পেতনিদের বাজার বেশি গরম। এই শোনো না, বলছি যে আমরাও তো এখন গ্রামে আছি। আমাদের আশেপাশেও কি ভূত আছে? কথাটা আর শেষ করতে পারে না মোহনা। রনিত এর মধ্যেই পাশ ফিরে শুয়ে নাক ডাকতে শুরু করেছে। মোহনাও ভাবল, হাওয়াতেই আওয়াজ হচ্ছিল বোধহয়। ভালোই ভালোই রাতটা কাটলে বাঁচা যায়। বলে মোহনাও পাশ ফিরে শুতে যাচ্ছিল। এমন সময় হঠাৎ একজোড়া পায়ের শব্দ কোত্থেকে যেন সরে সরে আসার অনুভূতি ঘিরে ধরল মোহনাকে। অন্ধকার ঘরে অপরিচিত এবং অপরিচ্ছন্ন বিছানায় রনিতের পাশে থাকা সত্ত্বেও ভয়ে কাঠ হয়ে প্রহর গুনতে লাগলো মোহনা। পায়ের শব্দটা ক্রমশই বাড়ছে, না খুব দ্রুত নয়, ধীরে ধীরে। কেউ যেন এক চিলতে দাওয়াটা পেরিয়ে ওদের ঘরের দরজার চৌকাঠ ডিঙিয়ে ভিতরে ঢুকতে চাইছে। এ হে হে, দেখো দেখি মাসি, কতটা দেরি হয়ে গেল, আবার অতটা ফিরতেও হবে। কি দরকার আছে এত রাতে বাড়ি ফেরার? কাল ভোর ভোর বেরিয়ে যাবে খন। না না, থাকলে হবে না গো মাসি, কাল আবার সাইটে যেতে হবে। নতুন কাজ আরম্ভ হয়েছে, যতই লোকজন থাক, সুপারভাইজটা তো আমিই করছি, তাই মুখটা একবার দেখিয়ে না এলেই নয়। সবার ওপরেই তো ওপরওয়ালা থাকে, তাই না? তাও এতটা রাস্তা যাবি, আবার নিজে গাড়ি চালিয়ে, তাই জন্য চিন্তা হচ্ছে। আহা, চিন্তা করো না মাসি, আমি ঠিক চলে যাব। তাছাড়া আগেও তো কতবার এসেছি একা, আজ তো তবু মোহনা আছে। চিন্তা করো না, আমরা ঠিক চলে যাব। হ্যাঁ, যাকে যাবি যখন, তখন আর দেরি করিস না, এই বেলা বেরিয়ে পড়। ছোট মাসি এইসব বলতে বলতে রনিত আর মোহনাকে নিয়ে যখন বাড়ির বাইরে একধারে দাঁড় করিয়ে রাখা গাড়িটার কাছে এসে পৌঁছালো, তখন ছোট মাসির এক যা বাড়ির ভিতর উঠোনে তুলসী মঞ্চে সন্ধে দেখানো শুরু করেছে। শাঁখ বাজালো একবার। দাঁড়া দাঁড়া, শাঁখটা পুরো বেজে যাক, তারপরে যাবি তো। রনিত কথা শুনল না, গাড়ির দরজা আনলক করে তাতে উঠে বসল। তারপর মোহনাকে উঠতে বলল। তোমাকে আর দাঁড়িয়ে থাকতে হবে না গো মাসি, যা মশা তোমাদের এখানে। আচ্ছা, আমরা এখন যাই, পৌঁছে তোমাকে জানিয়ে দেবো, কেমন? কয়েক সেকেন্ডের মধ্যে কথাগুলো বলে গাড়ি স্টার্ট দিল রনিত। আর কিছু বলার সুযোগ পেল না ছোট মাসি। গাড়িটা যখন চোখের সামনে দিয়ে বেরিয়ে গেল, তখনও বাড়িতে শাঁখের শব্দের রেশ মিলিয়ে যায়নি। মাসির মনটা কু গেয়ে উঠেছিল তখনই। শাঁখটা 3বার বেজে গেলেই তো যেতে পারতো, পাকামি যত। গজ গজ করতে করতে মাসি বাড়ির ভিতরে চলে যায়। এদিকে তখন কুসংস্কারকে পাত্তা না দিয়ে গাড়ি চালিয়ে দিলেই হবে কি। গাড়িটা তত দূর আর চলল না যতটা চলা উচিত। কাঙালডাঙ্গার চৌরদ্দি পেরোতে না পেরোতে
মস্ত মানিক বৈরাগীর বাগান বাড়ি। বাগান যদিও এখন আর নেই, একটা ছোটখাটো জঙ্গল হয়ে গিয়েছে জায়গাটা। বাগানের মধ্যেই বৈরাগীর বাড়ি আর গানের আখড়া ছিল, সেই সবও এখন জঙ্গলের পেটে। গাড়িটা বেশ একরকম স্পিডেই চলছিল। মোহনা চোখ বুজে গাড়ির মৃদু দোলন উপভোগ করছিল। রনিতের হাতে স্টিয়ারিং যথেষ্ট বসে থাকে। আজ সারাদিনে এত কথা বলেছে যে এখন আর কথাবার্তা বলতে ইচ্ছে করছে না। বিয়ের পর অন্যান্য আত্মীয়ের বাড়ি একবার করে মুখ দেখিয়ে আসা হয়েছে, শুধু এই হুগলির ছোট মাসির বাড়িটাই বাকি ছিল লিস্টে, তাই আজ এই ভিজিটটা হলো। চলতে চলতে হঠাৎ বিনা নোটিসে গাড়িটা থেমে গেল। কি হলো? আরে বুঝতে পারছি না তো। এই দেখো তো, গাড়ির সামনে মনে হয় কিছু একটা এসে পড়েছে। মানে অ্যাক্সিডেন্ট? আরে না না, ওসব কিছু নয়। আচ্ছা দাঁড়াও, আমি দেখছি। বলে রনিত গাড়ি থেকে নেমে গেল। সামনে গিয়ে চিৎকার করে বলল, এটা আবার কোথা থেকে এলো? কি হয়েছে? আরে একটা জলের কলসি, দেখে তো মনে হচ্ছে বেশ পুরনো, কিন্তু এটা এখানে এলো কি করে? কলসি? মোহনা নেমে এলো গাড়ি থেকে, দেখলো কলসি বটে, তবে কি ধাতুর সেটা বোঝা যাচ্ছে না। দুমড়ে মুচড়ে গেছে, খুব কালো হয়ে গেছে। শুধু আদল দেখে বোঝা যায় এটা জলের কলসি। এটা এসে পড়েছিল গাড়ির সামনে, আর তাতেই গাড়িটা থেমে গেল। তাই তো দেখছি। কিন্তু কোত্থেকে এলো বলো তো? ধুর, ছাড়ো তো, ফালতু ব্যাপার যত। কথাটা শেষ হতে না হতেই খানিকটা পিছনে ফেলে আসা বৈরাগীর বাগানের ভিতর থেকে খ্যানখ্যানে গলায় বিদ্রুপের হাসি হেসে উঠল কেউ। আঁতকে উঠল মোহনা, হাত বাড়িয়ে রনিতের হাত চেপে ধরল সে। রনিত এদিকে ওদিকে তাকালো, ঠিক তখনই তাদের মাথার ওপর দিয়ে উড়ে গেল দুটো বাদুড়। তাদের ডানা ঝাপটানোর আওয়াজে ওদের সম্বিত ফিরল। ভয় পেয়েছো? না মানে আসলে তোমারও তো ভয় করছে। মোহনা রনিতের মুখের দিকে তাকিয়ে এই কথাটা বলল। রনিত অস্বীকার করল না, বলল, না না, কোথা থেকে একটা অকওয়ার্ড শব্দ ভেসে এলো, তাই একটু চমকে উঠেছিলাম। আচ্ছা চলো, এবার দেরি হচ্ছে, চলো। বলে কলসিটা লাথি মেরে রাস্তার মাঝখান থেকে একপাশে সরিয়ে দিল। আর সেটা দিতেই মোহনা চমকে বলে উঠল, উফ, তুমি ওটাতে পা দিতে গেলে কেন? আরে বাবা, কেন আবার? পা না দিলে ওটা সরাতাম কি করে? না মানে আমার মনে হচ্ছে ওটা ছোঁয়া ঠিক হলো না। আরে তো যত সব আজে বাজে কথা। চলো, তুমি চলো। বলে রনিত উঠে এলো গাড়িতে। গাড়ি আবারও চলতে শুরু করলো। রনিত যথেষ্ট স্বাভাবিক, কিন্তু মোহনার মন খচখচ করছে। ওই কলসির গায়ে পা ছোঁয়ানোর দৃশ্যটা বারবার মনে হচ্ছে। বিষয়টা ঠিক হলো না। একটা সময় পর রনিত খুব টায়ার্ড ফিল করলো। আরে ধুত্তর, কি হচ্ছে বলো তো? এতক্ষণ সময় তো লাগার কথা নয়। আমি যতক্ষণ গাড়ি চালাচ্ছি তার মধ্যে তো একবার কলকাতায় গিয়ে আরেকবার চলে আসা হয় এদিকে। আমরা এখনো গ্রামের চৌহদ্দি ছেড়েই বেরোতে পারলাম না। স্ট্রেঞ্জ। এই আমার মনে হচ্ছে আমরা গ্রামের বাইরে বেরোতেই পাচ্ছি না, কারণ রাস্তা ভুল হচ্ছে। আরে এইসব গ্রামের রাস্তাঘাট 40 বছরের মধ্যেও বদলায় না যে আমার পথ ভুল হবে। আমার ভালো মনে আছে, ওই পুরো বাগানটা পেরিয়ে কিছুটা এগোলেই একদিকে রাস্তা, আর তারপর তালতলা ছাড়িয়ে ডান দিক ধরে এগিয়ে গেলেই জোড়া মন্দির। সেই মন্দিরের পাশ ধরে খানিকটা এগোলেই তো রোডে ওঠা যায়। কিন্তু কোথাও আমরা তো উঠতেই পারছি না, তালতলাই বা কোথায়? এখনো তো সেই বাগানটারই আশেপাশে ঘুরছি বলে মনে হচ্ছে। কিছু একটা ভুল হচ্ছে গো। সামনে আর এগোনোর দরকার নেই, তুমি বরং গাড়িটা পিছন দিকে ঘুরিয়ে নাও, আমরা মাসির বাড়িতেই ফিরে যাই। এতটা এসে আবার পেছনের দিকে যাব? হ্যাঁ, এছাড়া আর উপায় কি বলো? রনিতের যেন ইচ্ছে ছিল না। মোহনার কথায়
সে তেমন গুরুত্ব দিচ্ছে না, কিন্তু তার নিজেরই এবার শরীর ছেড়ে দিচ্ছে। অনেকক্ষণ তো হলো, আর ভালো লাগছে না স্টিয়ারিং ধরে বসে থাকতে। সে বাধ্য হয়ে গাড়িটা ঘোরাতে গেল, কিন্তু ভারী অদ্ভুত ব্যাপার, গাড়িটা কিছুতেই তার ইচ্ছে মতো ঘুরতে রাজি হলো না। তো বিরক্ত লাগছে। বিরক্ত হয়ে স্টিয়ারিং থেকে হাত সরিয়ে নিতে গেল রনিত। আরে কি করছো? চলন্ত গাড়ি স্টিয়ারিং থেকে কেউ হাত তুলে নেয়? ধাক্কা লেগে যাবে তো। আরে দূর তোর লাগু। আচ্ছা, আমরা ঠিক কতক্ষণ এইভাবে ঘুরছি বলতে পারবে? মোটামুটি 1 ঘন্টা মতো তো হবে। দাঁড়াও, দেখছি। এ কি? কি হলো? মোবাইলটা নেই? না। ফেলে এলে নাকি? না তো, আমার মনে আছে পার্সে নিয়েছিলাম। আচ্ছা ঠিক আছে, আমি ফোন করে দেখছি, দাঁড়াও। বলে রনিত নিজের ফোনটা এক হাতে পকেট থেকে বের করতে গেল। ও শিট! কি হলো? আমার ফোনটাও তো নেই। দুজনে একসাথে ফোন ফেলে এলাম। তোমার কথা আমি জানি না, কিন্তু আমার ভালো মনে আছে যে ফোনটা আমি আমার পকেটেই রেখেছিলাম। তাহলে আমার আমার ভয় করছে রনিত। ভয় ওর অনেকক্ষণ আগে থেকেই করছে, কিন্তু মোহনার কাছে সেটা প্রকাশ করছিল না। এখন মোহনার চোখে ভয় দেখে সে বলল, দেখো, আমি কিন্তু খুব একটা ভালো বুঝছি না, কিন্তু আমাদের এই গাড়িটা আগে থামানো দরকার। কি করা যায়, কি করা যায়? মোহনা কিছু বলতে পারল না। যত রকম ভাবে সম্ভব গাড়িটা থামানোর চেষ্টা করলো রনিত, কিন্তু না, সেটা থামতে নারাজ। কেবলই এগিয়ে যাচ্ছে সামনের দিকে, অথচ পথ শেষ হচ্ছে না। এইভাবেই কাটছে সময়। হঠাৎ গাড়িটা নিজের থেকে থেমে গেল। মোহনার হাত পা ঠান্ডা হয়ে গিয়েছে। রনিতের কপালে ভাঁজ পড়েছে। এমন সময় গাড়ি থেমে গেল। আরে এটা কি হলো? আবার কি হলো? গাড়িটা থেমে গেল। নিশ্চয় কিছু প্রবলেম হচ্ছিল, আমি তো চেষ্টা করছিলাম এতক্ষণ। এতক্ষণ তো হচ্ছিল না, আর এখন? অত ভেবো না, চলো নেমে দেখি বরং। হ্যাঁ তাই চলো, নেমেই দেখি এটা কোন জায়গা। আলাদা করে কিছুই বোঝা যাচ্ছে না। গ্রাম্য বন দুপাশে, অন্ধকারে ঘেরা। এটা যেন পৃথিবীর বাইরের কোনো এক অজানা আতঙ্কের দেশ। গায়ে কাঁটা দিচ্ছে রনিতেরও, তবুও। আরে কি অদ্ভুত, নেমে না দেখলে বুঝবো কি করে যে এটা কোন জায়গা? বলে রনিত দরজা খুলে নিচে নামলো আগে। মোহনাও সবেমাত্র নামতে যাচ্ছে। এমন সময় এতক্ষণ ধরে জ্বলতে থাকা গাড়ির হেডলাইটটা পর্যন্ত বন্ধ হয়ে গেল অকারণে। রনিত হাত বাড়িয়ে মোহনার একটা হাত ধরল। পায়ের তলা দিয়ে কি যেন একটা সরে গেল সুরুত করে। রনিত, কি কি যেন একটা চলে গেল পায়ের নিচে দিয়ে। ও সাপটাপ হবে হয়তো। নিচু গলায় বলল রনিত। কিন্তু এসব হচ্ছেটা কি আমাদের সাথে? আমরা কোথায় এলাম, এবার কোথায় যাব? ভগবান, কি হবে এবার? রনিতের এতগুলো প্রশ্ন শোনার অভ্যেস নেই। একটানা এত কথা শুনতে পারে না সে। মাথা গরম হয়ে যায়। পেশায় রনিত একজন কন্ট্রাক্টর, মানে কন্ট্রাক্ট নিয়ে রাস্তা, বাড়ি, স্কুল তৈরি করে বেসরকারি একটা সংস্থার পক্ষ থেকে। বলতে গেলে এই লাইনে তার যথেষ্ট নাম আছে। ডাকাবুকো চরিত্রের মানুষ রনিত, কিন্তু আজ তার ভয় করছে। মোহনা এমনিতেই ভীতু, এই অবস্থায় ভয় পেয়ে একেবারে কাঁটা হয়ে আছে। তাই তার সামনে নিজের ভয়টা আড়াল করতে হচ্ছে রনিতকে। সব মিলিয়ে মাথাটা অল্প অল্প গরম হচ্ছে তার। কি গো, তুমি কিছু বলছো না কেন? আচ্ছা আমি কি করে জানবো মোহনা? তোমার মতো আমিও তো কিছু বুঝতে পারছি না এটা কোন জায়গা। যাই হোক, চলো একটু পায়ে পায়ে হেঁটে এগিয়ে যাই। দেখি যদি কোনো বাড়ি ঘর থাকে, কাউকে পেলে জিজ্ঞেস করব। কথা বললেই সব প্রশ্নের উত্তর পেয়ে যাব। চলো। হ্যাঁ চলো, কিন্তু কি করে যাব? কিছুই তো দেখতে পাচ্ছি না। আমি নিয়ে যাচ্ছি, চলো আস্তে আস্তে চলো। এবড়ো খেবড়ো মাটির ওপর স্টিলেটো পড়ছে বারবার। রনিত সামলে নিচ্ছে, কিন্তু নিজেও তো হাঁটছে অন্ধের মতো। দুজনেই দিক না জেনে এগিয়ে যাচ্ছে।
ওদিকে যেও না, ওদিকে শ্মশান ঘাট। একটা ধারালো গলার স্বর তাদের সাবধান করছে। কে? চমকে জিজ্ঞেস করে ফেলেছে মোহনা তার পরিচয়। আমি আমি যা শুনলাম, তুমিও কি তাই শুনলে রনিত? হ্যাঁ, একজন কথা বলল, কিন্তু কে বলো তো? শুনছেন? এখানে কি কেউ আছেন? আমি আছি, এখানেই থাকি, তাই এখনো আছি। আচ্ছা, বলছি এখানে একটু আলোর ব্যবস্থা করতে পারবে? মানে টর্চ বা কিছু? আমাদের সাথে কিছুই নেই, এত অন্ধকার। না, পারবো না। আমার কাছেও কিছু নেই, শুধু অন্ধকার। ও আচ্ছা আচ্ছা, বলছিলাম এটা কোন জায়গা? প্রচণ্ড হেঁয়ালি করছে গলাটা। গলাটা ছেলের না মেয়ের সেটাও বোঝা যাচ্ছে না ঠিক। কেমন একটা চেরা চেরা গলার স্বর, তবুও মানুষ এই ভরসা। এই, ওকে জিজ্ঞেস করো না আমরা গ্রাম থেকে কত দূরে আছি। লোকাল লোক তো, বলতে পারবে নিশ্চয়ই। আচ্ছা বলছি, আমরা ওই গ্রাম থেকে ঠিক কতটা দূরে আছি বলতে পারবেন? দূরে কোথায়? এই তো গ্রামের মধ্যেই শ্মশানের আগে দাঁড়িয়ে আছি আমরা। ও আচ্ছা আচ্ছা, আসলে আমাদের গাড়িটা ঠিক বুঝতে পারছি না, কোথাও গন্ডগোল হয়েছে হয়তো, চলছে না একদম। এইভাবে হেঁটে গেলে কি গ্রামের ভেতরে, মানে ওই প্রাভাকান্ত ঘোষের বাড়ির সামনে পৌঁছাতে পারবো? না হলে কোন দিক দিয়ে গেলে ঠিক যেতে পারবো, যদি একটু দেখিয়ে দেন খুব ভালো হয় আসলে। আমি তো সে পথ চিনি না, কি করে দেখাবো? আমি বাইরে থেকে এসেছি আর এখানেই থেকে গেছি, ভিতরের কিছুই চিনি না। ও তা আচ্ছা, তাহলে বাইরের রাস্তাটাই অন্তত দেখিয়ে দিন। খ্যাঁক খ্যাঁক করে হাসে গলাটা, ঠিক যেরকম হাসির শব্দ ওরা পেয়েছিল একটু আগে, কিন্তু অতটা চড়া নয়, চাপা, তবে গা ছমছমে হাসি। রনিত রেগে মেগে জিজ্ঞেস করে, কি ব্যাপার, হাসির কোনো কথা বললাম নাকি? না, হাসি পেল। আমার একটা পুরনো কথা মনে পড়তে হাসি পেয়ে গেল। কি কথা? গ্রামের বাইরের দিকে যাওয়ার জন্য সে একটা লোক অনেক বছর আগে এমনই অন্ধকারে কতবার যে পাগলের মতো কেবল একটাই জায়গায় ঘুরে মরেছিল তার কোনো ঠিক নেই। একটা সময় এমন করে ঘুরতে ঘুরতে সেই লোকটার মাথা খারাপ হয়ে গেল, সে আর চলতে পারল না, মুখ থুবড়ে পড়ল মাটিতে। আর অমনি কথা থেমে গেল হঠাৎ। হ্যালো হ্যালো, কি হলো? আরে আপনি চুপ করে গেলেন কেন? শুনতে পাচ্ছেন? দেখুন, আমার সাথে আমার স্ত্রী আছে, এরকম ফাঁকা জায়গায় তো আমরা থাকতে পারি না। যাই হোক, একটা শেল্টার না পাওয়া পর্যন্ত। থাকার জায়গার কি অভাব আছে? আসুন, আমি নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার জন্যই তো দাঁড়িয়ে আছি। শুনুন, আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না। বোধহয় বোধহয় সত্যি পাগলের পাল্লায় পড়েছি এবার। চলো চলো, গাড়িতে ফিরে যাই। গাড়ি লক করে বসে থাকি যতটুকু বাঁচা যায়। কিন্তু গাড়ি কোথায় ফেলে এসেছি এখন তো তা ঠাউর করতে পারবো না। চলো না, গিয়ে দেখি। পিছন ঘুরে হেঁটে গেলেই গাড়ি নিশ্চয়ই দেখতে পাবো। জিভে কথা জড়িয়ে যাচ্ছে মোহনার। রনি তো কিছুই বলতে পারছে না স্পষ্ট করে, প্রচণ্ড ভয় হচ্ছে তার। ঠিক এই সময় ছি ছি, এমন কথা কি বলতে আছে? আমার আখড়ায় এসে এক রাত না কাটিয়েই তোমরা চলে যাবে? কে? এ আর এক কণ্ঠস্বর, কেমন মিহি পুরুষালী গলা, গলাটা খুব সুরেলা। মোহনার প্রশ্নের উত্তর দিল সে। আমি এক গাইয়ে বসতাম, গান গাই,
আর সাধন ভজন করি, রায় কিশোরী রূপের আরাধনা করি গো। এসো এসো, আমার ঘরে এসো, একটু যত্ন আত্মি করি তোমাদের। এ কি, আপনি আমার হাত ধরছেন কেন? ছাড়ুন, ছাড়ুন বলছি। এ রনিত, দেখো না, কে যেন আমার হাত ধরলো। রনিত যদিও কিছুই দেখতে পাচ্ছে না, তবুও হাতের আন্দাজে মোহনার হাতের ওপর হাতটা রাখলো। না, কেউ তো নেই। কেউ তো তোমার হাত ধরেনি মোহনা। আমি মিথ্যে কথা বলছি নাকি? দেখো, দেখো, আমার হাত ধরে আছে কেউ। একটা কেমন ভেজা ভেজা নরম হাত, মনে হচ্ছে বয়স্ক কোনো মানুষের হাত। এই, ছাড়ো, ছাড়ো আমার হাতটা। বলে মোহনা নিজের হাতটা ঝাঁকিয়ে নেয়। আমার আমার মাথা কাজ করছে না, কি হচ্ছে এসব? ঠিক এই সময় দুটো ভামবেড়াল নিজেদের মধ্যে মারামারি করতে করতে ছুটে গেল এদের দিকে। মোহনার পায়ের ওপর একটা বিড়ালের পায়ের নখ বসে গেল। আঁতকে উঠল মোহনা। ভামবিড়ালের জ্বলন্ত চোখ অন্ধকারে আলো হয়ে ফুটেই আবার নিভে গেল। রনিত মোহনার হাতটা ধরে এক টানে তাকে অনেকটা সরিয়ে দিয়েছে, আর দিতেই যাক, ভিটেতে তবে এলে তোমরা, ভালো করে ডাকলুম, কথা শুনলেন না। এসো দেখি, পা ধুয়ে নাও, তারপর যেটাই পেতে দিচ্ছি তাতে বসো, একটু গান বাজনা হোক। আহা, কতকাল আসর বসে না। বলে সেই ভেজা ভেজা হাতটা মোহনার হাত ধরে আবার তাকে ভিতরের দিকে টানল। মোহনার ডান হাত ধরে আছে রনিত, আর বাঁ হাত কবজা করেছে অন্ধকারের অধিকারী। দুজন মিলে মোহনাকে যেখানে নিয়ে এলো সেখানে টিম টিম করে একটা নিভে আসা হ্যারিকেন জ্বলছে। দেখা গেল একটা খুব পুরনো ছিটে বেড়ার ঘর। ঘরের চাল টালিতে ছাওয়া, পাতলা ফিনফিনে একটা কাঠের দরজা রয়েছে। যেটাই বেছানো কাঁচা মাটির মেঝের উপর বসলো ওরা, আর দাঁড়াতে পারছিল না। এবার এই দুধটুকু খেয়ে নাও, আমার এখানে এখন এর বেশি কিছু পাওয়া যাবে না। কথাটা বলে কুঁজো হয়ে নুইয়ে পড়া ঠ্যাঙা বুড়োটে আকৃতির ছায়া ভেসে উঠল ওদের সামনে। আলোটা এত কম যে মানুষটার থেকে তার ছায়াটা দীর্ঘ মনে হচ্ছে। দু হাতে দু বাটি দুধ এনেছে সে। মোহনাদের সামনে রেখেছে বাটি দুটো। দুধ? মানে না, আমরা খাবো না। আমি খাবো, আমি খাবো। এমনিতেই প্রচণ্ড স্ট্রাগল গেছে, আর ভালো লাগছে না। দেখি দেখি গরম জিনিসটা একটু খেয়ে দেখি, যদি একটু এনার্জি পাওয়া যায়। আরে, ওতে তো কিছু মেশানো থাকতে পারে। ছি ছি, অমন কথা কি বলতে আছে? ওতে কিছু মেশানো নেই, ও আমার গাই ধবরের দুধ, খেয়ে নে, খুব স্বাদ। বলে সেই বুড়োটা রনিতের মুখে ওঠা দুধের বাটিটার দিকে এক দৃষ্টে চেয়ে রইল। রনিত সমস্ত দুধটা শেষ করে। ও, দারুণ স্বাদ। খাও খাও, তুমিও খাও, ভালো খেতে, খাও। মোহনা আমতা আমতা করে অর্ধেক দুধ খেলো। খিদে পেয়েছে, কত রাত হয়েছে তার ঠিক নেই। খাওয়া দাওয়ার পর বুড়োটা বলল, এবার তাহলে একটু গান হোক, কে বাজাবে আর কে গাইবে? গান? তোর, আমি গান গাইতে পারি না। ও, তবে তুমি করতালটা বাজাও। বলে বুড়োটা ঘরের এক কোণ থেকে একজোড়া করতাল এনে রনিতকে ধরালো। তারপর তাকালো মোহনার দিকে। মোহনা বলল, আমি আমি গান জানি না। বুড়োটা একটু হাসলো, তারপর বলল, ঠিক আছে, গাইতে তবে হবে না, আমি গাইছি, তুমি বাজাও করতাল। বলে বুড়োটা তাদের সামনে মাটিতে বসে দু হাতে তাল দিতে দিতে একটা গান ধরল। কিন্তু সেই গানের শব্দ কানে এলেও কথা কিছুই বোঝা যাচ্ছে না। কেমন যেন অস্পষ্ট জড়ানো জড়ানো সুর। রনিত করতালে সঙ্গত করতে পারছে না,
তার হাত অবশ হয়ে আসছে, কিন্তু বুড়োটা গান গাইতেও কমতি করছে না। মোহনা এক ঠায় বসে আছে। এমন করে কেটে গেল অনেকটা সময়। একটা সময় পর হাত থেকে করতাল পড়ে গেল। রনিত বলল, আর পারছি না, এবার একটু শুতে পারলে ভালো হয়। আচ্ছা, এখানে শোয়ার কোনো ব্যবস্থা আছে? তা আছে, আমার রাসমঞ্চ আছে, সেখানে শয্যাও আছে। এসো তোমাদের দেখিয়ে দি। হ্যাঁ হ্যাঁ, সেই ভালো। মোহনাকে নিয়ে রনিত উঠে পড়ল। তারপর দুজনেই চলল একদিকে। বুড়োটা আগে আগে যাচ্ছে। এখানে অন্ধকার পথ, হ্যারিকেনগুলো নিবি নিবি করেও নেভে না। তাদেরকে নিয়ে চলেছে। রনিত বিরক্ত হয়ে বলল, আর কত দূর যেতে হবে? এই তো এসে গেছি, আসুন আসুন, এই দেখুন, এই হলো সেই শয্যা। বলে লোকটা একটা ঘরের ভিতর ঢুকলো। সেখানে জ্বলছে আর একটা হ্যারিকেন। এর আলো টিমটিমে। মোহনাকে নিয়ে রনিত ঢুকলো ঘরে। আড়ম্বর কিছুই নেই, জরাজীর্ণ একটা ঘর। তার চারপাশে কিছু মাটির মূর্তি, অষ্টসখী। তাদেরই মাঝখানে পাতা সজ্জা, শুকনো শুকনো ফুল আর মালা ছড়িয়ে আছে বিছানার উপর। ওফ, ও মাই গড, ফাইনালি ফাইনালি পেয়েছি। বলে রনিত বসলো বিছানার উপর। মোহনা দাঁড়িয়ে আছে দেখে বৃদ্ধ বলল, তবে তোমরা এবার বিশ্রাম করো, আমি যাই। লোকটা ঘরের বাইরে চলে গেল। মোহনা তাড়াতাড়ি দরজাটা বন্ধ করে দিল ভিতর থেকে। তারপর বলল, এইভাবে এখানে আমরা রাতে থাকবো? কেউ লাথি মারলেই তো ভেঙে যাবে দরজাটা। তাছাড়া জায়গাটাও যেন কেমন। তুমি কিছু বুঝতে পারছো না? বোঝাবুঝির অত কি আছে, আমার আর ভালো লাগছে না। রাতটা কাটিয়ে সকাল হলেই আমরা এখান থেকে চলে যেতে পারলে বাঁচি। তুমি উঠে এসো বিছানায়। বলা তো যায় না, আলোর যা ছিরি, অন্ধকারে যদি সাপ খোপ থাকে। এই, না না, আর বলো না। মোহনা উঠে এলো বিছানার উপর। রনিত তাড়াতাড়ি একপাশে লম্বা হলো, আর একপাশে মোহনা বসেই রইল। এইভাবে হয়তো তার চোখে তন্দ্রা এসেছিল, আর তার মধ্যেই এই দরজায় ঘা পড়ার শব্দ। দরজা খুলে দেখবো কে ডাকছে, কিন্তু যদি সেই লোকটা হয়। না না, দরজা খোলার দরকার নেই। আমার আমার এমনি খুব ভয় করছে। রনিত, রনিত। রনিতের কোনো সাড়া নেই। ক্রমশ বাড়ছে দরজার আঘাত। মোহনা ভয়ে সরে সরে যাচ্ছে বিছানার এক কোণে। না না, কেউ কেউ ভেতরে আসবে না। বিড়বিড় করছে মোহনা। তার মনে হচ্ছে এইবার সে ঘরের মধ্যে এসে ঢুকবে। যে এতক্ষণ ধরে ভিতরে আসার চেষ্টা করছে, তার মনে হওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাটা ঘটল। দরজা খুলে গেল সশব্দে, আর সেই খোলা পথে উঁকি দিল একজন। সেই বুড়োটা। তার হাতে মস্ত কাটারি। সে পায়ে পায়ে এগিয়ে আসছে রনিতের দিকে। না না, ওকে ওকে মারবে না, ওকে মারবে না। সে কি কথা, ওকে না মারলে তুমি মাংস রাখবে কি করে? রনিত, এই রনিত। বলে মোহনা ঘুমন্ত রনিতকে ওপাশ থেকে ঘুরিয়ে দিল। আর ঠিক তখনই তার গলায় কাটারিটা বসিয়ে দিল বুড়োটা। গলার পর পেটে সর্বাঙ্গে একের পর এক কাটারির কোপ বসছে। মোহনা পাগলের মতো ঝাঁপিয়ে পড়ার চেষ্টা করছে রনিতের ওপর। বাঁচানোর চেষ্টা করছে তাকে ধারালো কাটারির আঘাত থেকে, কিন্তু পারছে না। লোকটা অদ্ভুত মনীষিয়ানায় মোহনাকে এড়িয়ে রনিতের ওপর কাটারি চালাচ্ছে। চোখের পলকে রনিত রাহা বিভক্ত হলো 5টা খণ্ডে। তারপর সেই থেকে আরো অসংখ্য টুকরো তৈরি হতে লাগলো। মোহনা আর এই দৃশ্য দেখতে পারল না। সে বিছানার উপর থেকে লাফ দিয়ে মাটিতে নেমে পড়ল। পালিয়ে যেতে চাইল ঘরের বাইরে। আর ঠিক তখনই এক হাতে কাটারি
আর অন্য হাতে মোহনাকে ধরল সেই বুড়োটা। না না, সে এক পাও নড়েনি, তার হাতটা বেড়ে গেছে আয়তনে। আমায় ছেড়ে দাও, আমায় ছেড়ে দাও প্লিজ, ছেড়ে দাও, ছেড়ে দাও না, ছেড়ে দাও। কাঁদতে কাঁদতে মিনতি করে মোহনা, কিন্তু লোকটা তাকে ছাড়ে না। ডান হাতের কাটারি দিয়ে সে কুঁচিয়ে কাটছে নরম মাংস, আর বাঁ হাতের শক্ত মুঠোর মধ্যে ধরে রেখেছে মোহনাকে। খুব লোভাতুর গলায় জিভের জল সামলাতে সামলাতে বলল, কে কে রাঁধবে? আমি তো মাংস রাঁধতে জানি না, কিন্তু খেতে খুব জানি। খুব ভালো খেতে, সত্যি ভালো। আসলে আসলে বৈষ্ণব বাড়ি তো, আজীবন হবিষ শিখে কেটেছে। জানতামই না গো এই কেমন স্বাদ। খাওয়ার পরে বুঝলাম সত্যি বটে, এই খাওয়ার জন্যই যে মানুষ এত কাণ্ড করে তার মানে আছে। এসব এসব কি বলছেন? আমি আমি পারবো না, আমি পারবো না। পারতে তোমাকে হবেই। দাঁড়াও, আগে কাজ ছেড়ে নি, তারপর নিয়ে যাব রান্নাঘরে। বলে বুড়োটা মোহনার হাত ছেড়ে দেয়, কিন্তু মোহনা পালাতে পারে না, মাটিতেই পড়ে যায়। দাউ দাউ করে আগুন জ্বলছে। আগুনের মধ্যে দুটো পা ধরিয়ে আঁচ বাড়াচ্ছে এক বিভীষিকা মূর্তি, যার একটা হাত ব্যস্ত ঠান্ডা জলে মাংসের গা থেকে রক্ত ধুয়ে ফেলতে, আর একটা হাত মশলা বাড়ছে শিলনোড়ায়। মোহনা সামনে আসতেই সে তার দিকে মুখ তুলল। বীভৎস ভয়ঙ্কর মুখ, মাছের মতো মরা চোখ, ঝকঝকে দাঁতের পাটি, নাক বোঝা যাচ্ছে না। মনে হয় যেন ওই অঙ্গটা কোনো উট বেড়াল খেয়ে নিয়েছে। জিভটা বাইরে অনেকখানি ঝুলে আছে, হাড্ডিসার চেহারার ওপর থেকে মাংস মরজা খসে খসে পড়ছে। সাংঘাতিক চেরা চেরা গলায় দাঁত আর জিভ একটুও না নড়িয়ে কথা বলল সে। এসে গেছো? সব জোগাড় করে দিয়েছি, শুধু খুন্তিটা নাড়ো। মোহনা আগুনের আলোয় দেখতে পেল তার গলার স্বর চেরা তো হবেই, গলার নলিটাই যে চিরে গিয়েছে বেভাগ করে। মোহনা বলল, এসব কি হচ্ছে? বুড়োটা মোহনার ঘাড় ধরে ওকে এখানে নিয়ে এসেছে। প্রচন্ড আষ্টে গন্ধ চারিদিকে, স্যাঁত স্যাঁত করছে চারিদিক, মাছি ভন ভন করছে। উনুন ভালোভাবে ধরে গেছে দেখে নিজের দুটো পা বাইরে বার করে নিল সে। তারপর সামনে থেকে সরে গিয়ে বলল, এবার তুমি বসো, আমি কড়া চাপিয়ে দিচ্ছি। সেই রাবণের চিতার মতো দাউ দাউ করে জ্বলতে থাকা আগুনে একটা মস্ত বড় কড়া বসিয়ে দিল, যে কড়ার পেটে টকবক করে ফুটছে গরম তেল। মোহনা সেখানে পাথরের মতো দাঁড়িয়ে। কি হলো, এত দেরি করছো কেন? মাংসগুলো পচে যাবে যে, দেখছো না পচে পচে মাংসগুলোর পাহাড় হয়ে গেছে। টাটকা টাটকা রেঁধে ফেলো। চমকে ঘরের একদিকে তাকিয়ে দেখলো স্তূপাকৃত পচা মাংস। এত মানুষের মাংস এখানে কেমন করে জমা হলো? মাথা ঘুরে গেল মোহনার। সে আগুনের সামনে বসে পড়ল। তারপর আপনা থেকেই তার হাত গেল ধুয়ে রাখা মাংসের দিকে। গরম তেলের ওপর মশলা আর মাংস একসঙ্গে ফেলে দিয়ে নিজের ডান হাতটা অজান্তেই খুন্তির মতো ব্যবহার করে সে রান্না আরম্ভ করল। মাংস কষার গন্ধে লোভে নরখাদকটার জিভ থেকে জল গড়াতে লাগলো। আবার সর্বনাশ হচ্ছে বলে সেই চেরা চেরা গলাটা আক্ষেপ করলো। বুড়োটা হাসতে হাসতে বলল, ওকে আর কিছু বলবো না, ও তো চেঁচামেচি করছে। না করলে করলে কি হতো তা ভালো করেই জানে বিভৎস মূর্তিটা সত্ত্বাধিকারী।
মানিক বৈরাগীর নতুন বষ্টুমি ভারী সুন্দর, সত্যি রাধারানীর মতো। বৈরাগীর সাধনা আছে, রায়কিশোরী যৌবন শ্রীরূপ সামনে রেখে সাধনা করে সে। কাজেই যখনই তার বষ্টুমির যৌবন ফুরায় তখনই লোপাট হয়ে যায় সে। তার জায়গায় আসে এক নতুন বষ্টুমি। তেমনই এক বষ্টুমি জুথি মালিকা। বৈশাখ মাসের পোড়া বেলায় কামরুনি এসেছিল গ্রামে। তার কর্তার রেখে যাওয়া কটা ধাতুর জিনিস বাড়ি বাড়ি পৌঁছে পয়সা নিয়ে যাবে বলে। সব কাজই হয়ে গেছে, শুধু একটা কলসি দিতে পারেনি কাউকে। ঘোষেদের বাড়ির পথ সে চেনে না। গ্রামের খুব ভিতরে সে বাড়ি। রোদও এত চড়া যে আর ঘুরতেও ভালো লাগছে না। তাই কলসি নিয়ে ফেরার পথে বুক ফেটে তেষ্টা পেল তার। গ্রাম থেকে বেশ খানিকটা দূরে চলে এসেছে, এখন আর ফিরে যাওয়া যাবে না। আশেপাশে কোনো পুকুরও নেই। এমন সময় চোখে পড়ে মানিক বৈরাগীর দাওয়ায় বষ্টুমি বসে আছে। অষ্টাদশী বিনোদবালা কলসি কাঁখে পায়ে পায়ে তার দিকে এগিয়ে গেল। বলি, শুনছো বষ্টমী? আমার বড় তেষ্টা পেয়েছে গো, আমাকে একটু জল দেবে? কে গো তুমি? আমি বিধু কামারের বউ। তুমি বুঝি মানিক বৈরাগীর নতুন বষ্টমী? হ্যাঁ হ্যাঁ, আমায় একটু জল দেবে ভাই, বড় তেষ্টা পেয়েছে। হ্যাঁ দিচ্ছি। বলে বষ্টুমি জল আনতে যায়। বিনোদবালার চোখ ঘুরছে চরকার মতো। যদিও দেখার মতো জিনিস কিছুই নেই, চারিদিকে খালি, খাঁ খাঁ করছে, খালি বন আর জঙ্গল। একটা চাটাই, একজোড়া করতাল, কটা তুলসীর মালা, এই আছে দাওয়ার এক কোণে। এই নাও জল। আবার বাতাস আনলে যে? কাও কাও, শুধু জল দিতে নেই। তা ভালো। জল খেয়ে ঘটি নামিয়ে বিনোদবালা বলল, শান্তি পেলাম ভাই। তা তোমার রাধা বাড়া সব হয়ে গেছে ভাই? কিসের রাধা বাড়া, ওই তো অভ্যুসী বাত। তা বষ্টম কোথায়? তিনি কোথায় গেছেন আমি ওসব জানি না। ও, সে এলে তবে খাবে? আর কাওয়া, ওই নিত্যদিন আলো চাল সেদ্ধ খেতে আমার আর ভালো লাগে না। তা ভালো না লাগারই কথা। এই বয়সে কি আর ওই সব চলে? শরীরেই বা পুষ্টি পাবে কি করে? বিনোদবালা দেখল বষ্টুমি বেশ রোগা হয়ে গেছে। সে বলল, তা ভাই, তোমার বুঝি শরীর খারাপ? না না, ওই একটু দুর্বল হয়ে গেছি। মাছ মাংস খেলে শরীরে জোর হবে, কিন্তু তুমি তো বষ্টমী, ওসব তো আবার তোমার চলবে না। বষ্টুমি মনে লোভের বীজ বপন হলো সেই দিনই। তাই বুঝি? আমি তোমায় মাছ মাংস সব এনে দেব, কিন্তু সাবধান, কেউ যেন জানতে না পারে। তোমার কর্তা আবার কাঠ বষ্টম, এইসব কথা জানতে পারলে গ্রামে রটিয়ে দেবে। তারপর আমাদের সবাই এক ঘরে করবে। না না, আমি কাউকে বলবো না। তুমি এনে দেবে তো? হ্যাঁ, দেব। কবে দেবে? আমার কর্তা শহরে গেছে, সেখান থেকে এলেই মাছ মাংস রাঁধা হবে, আর হলেই আমি। ঠিক আছে, তবে সাবধান, দিনের বেলা এসো না, রাতে এসো। রাতে এলে তোমায় দেব কি করে? আমি আমি ওই শ্মশান ঘাটের পথের আগে তোমার জন্য অপেক্ষা করব। রোজ রাতে অপেক্ষা করবে? হ্যাঁ, তুমি কবে আসবে তা তো আর আমি জানি না। না, ঠিক আছে, কিন্তু তোমার কর্তা যদি জানতে পারে? ও জানতে পারবে না, সে রাতে আপিন খায়। ঠিক আছে, তবে আমি এখন যাই ভাই। এই কলসিটা বুঝি তুমি বেচতে এনেছিলে? হ্যাঁ, কিন্তু বেচা হয়নি। আচ্ছা বেশ, এখন আমি আসি কেমন? কামারুনি সেদিন চলে গেল। সে যেতে না যেতেই বষ্টম ফিরে এলো।
মস্ত বেলা হয়েছে। যাও, আমি স্নান সেরে প্রভুকে দুটো তুলসী পাতা দিয়ে আসি। বলে বষ্টমী হোপ বসি ভাত বাড়তে গেল। আমার খিদে নেই। খিদে যে নেই তা নয়, আসলে মুখে উঠছে না। বষ্টমীর এই অরুচি বষ্টমের চোখে পড়েছে অনেক দিন হলো। না খেয়ে খেয়ে অকালে যৌবন চলে যাচ্ছে মেয়েটার। নতুন বষ্টমীর সন্ধান এরই মধ্যে আরম্ভ করে দিয়েছে সে। এই মেয়েটিও খরচের খাতায় যেতে বসেছে। অভ্যুসি খেয়ে উঠে পড়ল বষ্টম। তার ইঁটো পাত তুলে জলে দিতে গেল বষ্টমী। কেটে গেল 2 দিন। 3 দিনের মাথায় রাতে ঘুমটা ভেঙে গেল বষ্টমের। কে যেন তোর খুললো না। আফিন সে আজও খেয়েছে, তবে তুলনায় একটু কম। জিনিসটা ফুরিয়ে এসেছে তাই। নেশাটা আজ তেমন গাঢ় হয়নি। শব্দটা কানে আসতেই ঘুম ভাঙল তার। দরজার কাছে গিয়ে দেখল দরজাটা বাইরে থেকে বন্ধ। তার মানে বষ্টমী বাইরে গেছে। জেগে থাকার চেষ্টা করলো বষ্টম, কিন্তু পারল না। পরদিন দুপুরে ঘাটে স্নান করতে গিয়ে পাড়ের কাছে মাংসের হাড়ের টুকরো দেখল সে। পাঁঠার মাংসের লম্বা হাড়। মাথায় প্রশ্নটা ঘুরতে লাগলো। দুইয়ে দুইয়ে যেন 4 হতে চাইছে। মুখ বন্ধই রেখে তককে তককে থাকলো সে। আর এমন থাকতে থাকতেই হাতে নাতে ধরল সব। বিনোদবালা 2-3 দিন অন্তর অন্তর মাংসটা দিতে আসে বষ্টমীকে। বষ্টমী তাকে যেন এক কি মন্ত্রে বশ করেছে। হয়তো রাত বিরেতে এই আসা যাওয়ার ব্যাপারটা তাকে একটা অন্য আনন্দ দিত। ঠিক বলা যায় না কি কারণে সে এই অভিযান চালিয়ে যাচ্ছিল। আজও দেখা হলো দুজনের অন্ধকারে। এক গলা ঘুমটা টানা 2 মেয়ে মানুষ নিজেদের মধ্যে স্বল্প কথাবার্তাও বলল। সেদিন ছিল রাজ পূর্ণিমা। দূরে দাঁড়িয়ে চাঁদের আলোয় স্পষ্ট দেখা গেল একটা হাত আর একটা হাতে লম্বাটে গোল মতো কি যেন একটা জিনিস ধরিয়ে দিল। আর তারপর, খেয়ে জানিও কেমন, রান্না কেমন হয়েছে। হ্যাঁ, নিশ্চয়ই বলবো। এখন তবে যাই। হ্যাঁ, আমিও যাই। কাল আবার আসবো হয়তো। বাগদিরা ওখানে হাঁস বেচছে, 2টো নেওয়াও হয়েছে। হাঁসের মাংস আমি কোনো দিনও খাইনি। কাল খেয়েও কেমন। এখন যাই। আচ্ছা আচ্ছা। কথার শেষে দুজন দুদিকের পথ ধরল। বষ্টম সবটা দেখল, শুনল। তারপর তাড়াতাড়ি ফিরে এলো ঘরে। শুয়ে পড়ল বিছানায়। তার বউ এলো অল্প পরেই। ভালো করে দেখল একবার। না, বষ্টম ঘুমিয়ে আছে। মেঝের ওপর পা ছড়িয়ে বসল সে। কলসিটা উপুর করল একটা মাটির সরার ওপর। শব্দ হলো না। নুন ঝাল দিয়ে রান্না শঙ্কর মাছের পদটা থালায় পড়তেই লোভে চঞ্চল হলো বষ্টমীর জিভ। সবটুকু মাছ খেয়ে এঁটো সরা আর কলসিটা বাইরে বার করে দিতে গেল। শয়তানি রাক্ষসী, তোর এত অধঃপতন! বলেই বউয়ের মাথার ওপর কাটারি চালিয়ে দিল বৈরাগী। একটুও শব্দ করতে পারল না বষ্টমী। পড়ে গেল মাটিতে। রান্নাঘরের মেঝেতে পুঁতে দিল তার দেহটা। আরো অনেক বষ্টমীর দেহর মতোই। পরদিন সকাল হলো, রাত হলো। পায়ে পায়ে শ্মশান ঘাটের আগের পথে গিয়ে দাঁড়ালো বষ্টম। সময় মতো খুব চাপা পায়ের শব্দ শোনা গেল। তারপর ফিসফিসে গলায় কথা। কলসিটা এনেছো তো? ওটা বড় জিনিস, অতি করে আনতে সুবিধা হয়। পথে যা শেয়াল কুকুর বাটি করে আনলে ওরাই কেড়ে নিয়ে যাবে। দাও দাও, কলসিটা দাও। আর ওই হাঁড়িতে করে হাঁসের মাংস এনেছি। হাঁড়িটা সাবধানে রেখো কেমন। এ আমার শাশুড়ির জিনিস। বলে হাতটা বাড়িয়ে নির্ভুল আন্দাজে এক হাতে হাঁড়িটা নিল। তারপর অন্য হাতে হাঁড়ি নিয়ে আসা মানুষটার গলায় কাটারি চালিয়ে দিল।
যাতে কালি দেওয়া। শয়তানে মর, মর এবার, মর। রাগে কাটারিটা ছুঁড়ে ফেলে দিল হাত থেকে। মারণ আর্তনাদ করে উঠল কামারুনি। গলায় কোপটা মোক্ষম জায়গায় বসেছে, তবুও কিছুক্ষণ জান ছিল তার। সে পালাতে চাইল, চিৎকার করতে চাইল, কিন্তু ঘুমন্ত গ্রাম, কে শুনবে তার চিৎকার? বোস্টম পায়ে পায়ে বাড়ির পথ ধরে। কামারুনি পাগলের মতো পালাতে চেষ্টা করে, অন্ধকারে এলোমেলো ঘুরতে থাকে, তারপর এক সময় মাটিতে পড়ে যায়, আর ওঠে না। কিন্তু বোস্টম ভোর হওয়ার আগেই ফিরে আসে আবার। কাটারি ফেলে গিয়েছে, সেটাই নিতে আসে। দেখে শেয়াল কুকুর দেহটার যা ক্ষতি করার করেছে, কাটারিটা তুলে নিল সে, সঙ্গে নিল আধ খাওয়া মরাটাও। ফিরে যায় তার ঘরে। আবারও খনন কাজ চলে। রান্নাঘরের মেঝেতে পুঁতে দেয় এই দেহটাও। হাঁড়িটা ফেলে দেয় পুকুরে। কাটারিটা ধুয়ে তুলে রাখে, আবার পরে যদি কোনো দরকার লাগে সেই জন্য। এরপর থেকেই গ্রামে ঘটতে থাকে একের পর এক দুর্ঘটনা। অনেক রাতে গ্রামের বাইরে থেকে ভিতরে বা ভিতর থেকে বাইরে যাওয়ার পথের মাঝখানে যদি কোনো পুরুষ মানুষ এসে পড়ে, তবে তার আর ফিরে যাওয়া হয় না, ঠিক বিধু কামারের মতো। বিধু কামার বউকে খুঁজতে এসেছিল। সে জানতো রাতে তার বউ আমিষ তরকারি নিয়ে আসে বোস্টুমির কাছে। তেমনই এসেছিল, কোনো কারণে ফিরে যায়নি। ব্যাপারটা খুব গোপনীয়। 5 কান হলে এক ঘরে করবে সমাজ, তাই সারাদিন হল্লা করেনি। রাতে এসেছিল বউকে নিয়ে যাবে বলে। শ্মশানের আগের পথে এসে বিধু চাপা গলায় ডাকে, বিনোদ, বিনোদ, এসেছো? আরে গোটা দিন ঘরে যাওনি কেন? কিছু বলছো না যে? বালা, ও বালা, না বোধ হয় আসেনি। কি হলো, যাই দেখি গিয়ে। এই ভেবে সে এগিয়ে চলল। তারপর আখড়ার কাছে এসে ফিসফিস করে বলল, বিনোদ বালা, শুনতে পাচ্ছ? আরে ঠাট্টা হচ্ছে নাকি? বাইরে এসো বলছি। বাইরে আসে একজন। হাত বাড়িয়ে কামারের হাত ধরে অন্ধকার। পুরুষের হাতের ছোঁয়া বুঝতে পেরে কামার চিৎকার করল, হাত ছাড়িয়ে নিতে গেল। কে কে ধরেছ? আমার হাত ছাড়ো বলছি। কিন্তু ছাড়া পেল না সে। টানতে টানতে তাকে ভিতরে নিয়ে যাচ্ছে সে, যে আজ রাতেও আফিনের অভাবে নেশা না করতে পেরে রাত জেগেছিল। রান্নাঘরের ভিতরে নিয়ে গিয়ে জবাই করলো বিধু কামারকে। বৈরাগীর মাংসের প্রতি লোভ জন্মে গেছে। গত রাতে হাঁড়ির মধ্যে থাকা হাঁসের মাংসটা কাজকর্ম শেষে ঘরে বসে চেখে দেখেছে সে। কি এমন স্বাদ যে এই খাবারের নোলা এসে বেটি কুলে কালি দিল, যাতে মাটি দিল। দেখি তো কি এমন আছে এতে। সেই থেকে মনটা খাই খাই করছে। হাঁসের মাংস শেষ হয়েছে তখনই। আজ সকালে ভেবেছিল পাঁঠা কি মুরগি কিনে আনবে হাটে গিয়ে, কিন্তু লজ্জায় যেতে পারেনি। এলাকায় তার একটা সূচি পরিচয় আছে। কপালে আলোকা তিলকা আঁকা বৈরাগী হয়ে সে কি আর দরদাম করে হাটে গিয়ে মাংস কিনতে পারে? এমন করলে তাকেই যে সমাজ একঘরে করবে। তাই সে নিজেই এখন এই মাংসটাই কেটে ধুলো, মশলা বাটলো, রান্না করার চেষ্টা করলো, কিন্তু পারল না তেমন। অবশেষে ফাঁদ পাততে শুরু করলো। কিন্তু এই সব ঘটনা 100 বছর আগের। যে ফাঁদের শিকার হয়েছে মোহনা আর রনিত। দুধে আগে থেকেই আফিম মেশানো ছিল। মোহনা পুরোটা খেলে তার কোনো জ্ঞান থাকতো না। ছোট মাসিরা আদি ভিটায় বাস করছে মাত্র 6 মাস হলো। একটা মামলার কারণে বাড়ি দখল নিয়েছে ওরা, তাই এখানকার সব কিছু কথা শুনেছে নিশ্চয়ই, কিন্তু মনে হয় বিশ্বাস করেনি। আর কেমন করেই বা জানবে যে রাস পূর্ণিমা চলে এসেছে। এবার এমন দুর্ঘটনা ঘটারই সময়। গাড়িটা অন্ধকারে দাঁড়িয়ে। ব্যাক সিটে আরোহীদের ব্যাগপত্রের মধ্যে দুটো স্মার্টফোন ক্রমশ চার্জলেস হয়ে আসছে।
রাতও বাড়ছে পাল্লা দিয়ে। রাতের জিপ চার পেয়েরা গলা পর্যন্ত খিদে নিয়ে পেট ভরানোর তালে ছুকছুক করছে। গাড়িটাকে ঘিরে চক্রাকারে ঘুরতে ঘুরতে উপর দিকে মুখ তুলে ঘন ঘন হাক্কার দিচ্ছে। তারা মানুষের গন্ধ পেয়েছে, আর বাতাসে ভেসে আসা গন্ধও পাচ্ছে, কিন্তু ভরসা করে সামনে এগিয়ে যাওয়ার সাহস হচ্ছে না তাদের। পিছনে শ্মশান, সামনে বৈরাগীর ভিটে, দুইয়ের মাঝখানে জোড়া জোড়া সবুজ চোখ জ্বলছে। রনিতের মাংস ফুটছে কড়ায়। মোহনা বিনোদবালার জায়গায় রাঁধুনি হয়েছে এখন। বৈরাগী রাঁধতে না পেরে খাওয়া দাওয়া ছেড়ে দিল। মাংস ছাড়া কিছুই তার মুখে রোচে না। না খেয়ে খেয়ে শুকিয়ে মরল সে, আর মরার পরেই আরম্ভ করলো মারা। পুরুষ মানুষ ধরে এনে তাদের মাংস রান্না করে সে। মেয়ে মানুষের পাকা রাঁধুনির হাত হয়, তাই বউ বষ্টুমি অবশ্য রাঁধতে জানত না। কামারুনির রান্নার হাত ভারী ভালো। মরার পর থেকে আজ পর্যন্ত সেই রাঁধত, আর এখন থেকে মোহনা রাঁধবে, যতদিন না তার হাতে রান্নার স্বাদ পুরনো হয়ে যায়। এক হিসেবে দেখতে গেলে মরার পর মোহনা রাহাও মানিক বৈরাগী রাঁধুনির কাজটাই পেল। কি বলছেন? মোহনা আবার মরল কখন? দূর মশাই, সেটাও বুঝলেন না? ওই যে রনিতকে কাটার পর মোহনা যখন বাঁচার জন্য ছটফট করছিল, মিনতি করছিল বৈরাগীর কাছে, আমায় মেরো না, আমায় মেরো না, আমি মরতে চাই না, আমায় মেরো না, আমায় মেরো না। ঠিক তখনই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেছে তার। মাত্রা ছাড়া উত্তেজনায় চোখের সামনে 1 বছরও হয়নি বিয়ে করা বরকে মাংসের মতো কুচি কুচি হতে দেখে কেউ কি আর উত্তেজনা ধরে রাখতে পারে? যাক সে কথা, যা হওয়ার হয়ে গেছে। এখন একে একে রান্নাঘরের মেঝে ফুঁড়ে সারি সারি মাটি মাখা কঙ্কাল উঠে আসছে। এককালের বষ্টুমি সব, আজকালের মাংস লোভী। নরমাংসের গন্ধে সবার নোলা লক লক করছে। বৈরাগী এবার সবার সাথে কাড়াকাড়ি শুরু করবে, কারণ নোলাটা তো তারই সবচেয়ে বেশি হয়েছিল।